যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার চালানো এসব হামলায় কমপক্ষে 18 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গাজায় শক্তিশালী হামলার জন্য ইসরায়েলি সেনাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্ন অভিযোগ এনে সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার আবারও হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নির্দেশের পরই অবরুদ্ধ উপত্যকায় বিমান ও ড্রোন হামলা চালায় আইডিএফ। এসব হামলার পর অনেক জায়গায় ধোঁয়া উঠতে দেখা যায়। হতাহতদের হাসপাতালে নিতে ব্যস্ত হয়ে পড়ে স্বজন ও প্রতিবেশীরা। প্রিয়জন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। গাজা সিটি, রাফা ও খান ইউনিস সহ কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়। এসব হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে অনেকে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই পর্যন্ত 125 বার তা লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রায় প্রতিদিনই বিভিন্নভাবে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাসের এমন অভিযোগ সত্যি বলে দাবি করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক স্পেশাল রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত 100 জন নিহত হয়েছে। শুধুমাত্র যুদ্ধবিরতি গাজায় প্রাণহানি বন্ধ করতে পারবে না বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত। এদিকে গাজায় গণহত্যায় আমেরিকা সহ 63টি দেশের বিরুদ্ধে সম্মিলিত সহযোগিতার অভিযোগ এনে সাধারণ পরিষদের কাছে প্রতিবেদন দিয়েছেন ফ্রান্সেসকা আলবানিজ। মঙ্গলবার সাউথ আফ্রিকার কেপটাউন থেকে অনলাইনে দেয়া বক্তব্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে এই প্রতিবেদন তুলে ধরেন তিনি। আলবানিজ অভিযোগ করেন, ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা করতে কোনো দেশই আন্তর্জাতিক আইন মানেনি। তিনি জানান, শুধু আমেরিকা ও জার্মানি ইসরায়েলকে 90% অস্ত্র সরবরাহ করেছে। গাজা থেকে আরও এক জিম্মির দেহ হস্তান্তর করতে যাচ্ছে হামাস। মঙ্গলবার হামাসের সশস্ত্র শাখা এই ঘোষণা দিয়েছে। এটি মৃত 28 জিম্মির মধ্যে 16তম দেহ, যাদের ফিরিয়ে দেয়া ছিল যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত। সর্বশেষ দেহটি উদ্ধার করা হয় গাজার একটি সুড়ঙ্গ থেকে। এদিকে গত সোমবার হামাস যে দেহাবশেষ হস্তান্তর করেছে তা নিখোঁজ জিম্মির নয়, বরং 7 অক্টোবর নিহত ওফির জারফাতির দেহ। মঙ্গলবার ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে গাজা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকেন। শোস বেদ্রোসিয়ান বলেন, হামাসের সাজানো পরিকল্পনাটি আইডিএফের একটি সামরিক ড্রোনে ধরা পড়েছে। That Hamas dug a hole in the ground yesterday, placed the partial remains of Ophir inside of it, covered it back up with dirt, and handed it over to the Red Cross. The IDF caught the entire sequence of events. তবে হামাস দাবি করছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং জিম্মিদের দেহাবশেষ শনাক্তে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তারা সমস্যায় পড়ছে। গাজার খান ইউনিসে উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাকি জিম্মিদের দেহ খুঁজে বেড়াচ্ছে। এই অনুসন্ধান কার্যক্রমের তদারকি ও পর্যবেক্ষণ করছে রেড ক্রস। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে এখনও বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর অভিযানে 3 প্যালেস্টিনিয়ান যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশের দাবি, তারা জেনিন শিবিরে হামলার পরিকল্পনা করছিল। অভিযানের সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয়, পরে ফায়ার ফাইটাররা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। জানুয়ারিতে শুরু হওয়া জেনিনে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে এলাকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা দীর্ঘদিন ধরে হামাস ও ইসলামিক জিহাদের ঘাঁটি হিসেবে পরিচিত।
ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কাছে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার ড্রোন হামলা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এর ফলে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যা স্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন ইনকোয়ারির প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে। The conditions are unlivable. It goes without saying that this is some kind of atmosphere of fear, and we've even used the word terror. প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনে লাগানো ক্যামেরার সাহায্যে বেসামরিক মানুষদের দীর্ঘ পথ ধরে তাড়া করা হয়েছে এবং তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করলে আগুন বা বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে। We described how these drones are embedded with cameras where the operators are following the targets live, and they can then pursue targets. প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই হামলাগুলো পরিকল্পিত, যার উদ্দেশ্য নির্দিষ্ট অঞ্চল থেকে বেসামরিক ইউক্রেনিয়ানদের বিতাড়িত করা। এটি জোরপূর্বক স্থানান্তরের মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধ। 17 পৃষ্ঠার এই প্রতিবেদনটি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। And we have found in this recent report that these attacks against civilian and civilians' objects amount to crimes against humanity. এই প্রতিবেদন তৈরির ক্ষেত্রে 226 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের মধ্যে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, ত্রাণকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়া শত শত যাচাইকৃত অনলাইন ভিডিও বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বর্ণিত হামলাগুলো 1 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের 3টি এলাকা এবং নিপ্রো নদীর বিপরীত তীরে রুশ বাহিনীর ঘাঁটির কাছে ঘটেছে। রাশিয়া ও ইউক্রেন উভয়ই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে, যদিও উভয় পক্ষই তা অস্বীকার করে। Our findings relate to 3 oblasts in Ukraine, Dnipropetrovsk, Kherson and Mykolaiv. প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ধরনের ড্রোন হামলার কারণে কিছু এলাকায় জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সেখানে কেবল প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষেরাই রয়ে গেছেন। এছাড়া ফায়ার ফাইটার, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারীরাও হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। জাতিসংঘের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে হত্যার অপরাধ হিসেবে বিবেচিত। তবে এবারের প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো জোরপূর্বক স্থানান্তরের অপরাধ হিসেবেও গণ্য হয় এবং হামলার পরিসর 300 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। জাপান সফরে গিয়ে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকা নৌঘাটিতে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পরিদর্শনে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে আমেরিকার সামরিক বাহিনীর সদস্যরা উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্টকে। সামরিক বাহিনীর হাজার হাজার সদস্যের উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, বিগত 4টি বছর আমেরিকা খারাপ সময় পার করেছে, এখন পুরো চিত্র পাল্টে গেছে। জাপান সহ বিশ্বের সব দেশ এখনকার মতো আগে কখনোই আমেরিকাকে এতটা সম্মান দেখায়নি বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, তার প্রশাসন আগের প্রশাসনের মতো রাজনৈতিকভাবে সঠিক থাকার নীতি অনুসরণ করবে না। একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেন, আমেরিকা কোনো যুদ্ধে লিপ্ত হলে তাতে অবশ্যই জয়লাভ করবে। বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির ফলে দেশে অবৈধ অভিবাসী ও অপরাধ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক শহরে বিশৃঙ্খলা বিরাজ করছে, সেই বিশৃঙ্খলা চলতে দিতে পারে না তার প্রশাসন, আর এর জন্য তিনি সামরিক বাহিনী মোতায়েন করবেন বলে জানান ট্রাম্প। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌযানে আমেরিকার সামরিক হামলার পক্ষেও যুক্তি দেন প্রেসিডেন্ট। এদিকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেন তিনি। আবারও জানান, শুধু সমুদ্র পথেই এমন হামলা সীমাবদ্ধ থাকবে না। সবশেষে ট্রাম্প বলেন, যে বিপদই আসুক না কেন আমেরিকা লড়াই করবে এবং জিতবে। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, কেবল কথার মাধ্যমে নয়, বরং দৃঢ় সংকল্প এবং পদক্ষেপের মাধ্যমে শান্তি রক্ষা করা যায়। আমেরিকা ও জাপানের মধ্যে মৈত্রীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এশিয়া সফরের দ্বিতীয় ধাপে জাপানের সাথে একাধিক চুক্তি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক, নাগরিক সাক্ষাৎ ও ইউএস নেভাল বেস পরিদর্শন সহ ব্যস্ত সময় পার করেছেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও মূল্যবান খনিজ সম্পদ বিনিময়ের বেশ কটি চুক্তিতে সই করেন দুই নেতা।
বৈঠকে তাকাইচির প্রশংসা করে ট্রাম্প বলেন তিনি একজন মহান প্রধানমন্ত্রী হবেন। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়াকে অনেক বড় বিষয় উল্লেখ করে তাকে অভিনন্দন জানান ট্রাম্প। Everything I know from Shinzo and others, you will be one of the great prime ministers. I'd also like to congratulate you on being the first woman prime minister. That's a big deal. একজন নারী হিসেবে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হওয়ায় অবাক হননি বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন তাকাইচি ক্ষমতায় আসার অনেক আগেই সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে তার দক্ষতা সম্পর্কে জেনেছেন। এ সময় তাকাইচিকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। But he spoke so well of you, even before we knew what was going to happen and your ascension. He spoke so well of you long before we met. And I'm not surprised to see that you are now the Prime Minister, and he would be very happy to know that, and I congratulate you on behalf of the United States of America. বৈঠকে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বিশেষ করে থাই কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এশীয় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে অনুপ্রাণিত হওয়ার কথাও বলেন তাকাইচি। প্রধানমন্ত্রী অ্যাবের কাছ থেকে আমি আপনার গতিশীল কূটনীতির বিষয়ে শুনেছি। আপনার প্রচেষ্টায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আপনার অবদান তুলে ধরে। মধ্যপ্রাচ্য আপনি অভূতপূর্ব এবং ঐতিহাসিক চুক্তি অর্জন করেছেন। এত অল্প সময়ে বিশ্ব আরও শান্তিময় হয়ে উঠেছে। আমি আপনার ভূমিকায় মুগ্ধ এবং অনুপ্রাণিত। জাপান সফরের ব্যস্ত দিনে এদিন নর্থ কোরিয়ায় নিখোঁজ থাকা বেশ কয়েকজন জাপানি নাগরিকের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প। এ সময় পরিবারগুলোর কয়েক দশকের নিখোঁজ স্বজনদের ফিরিয়ে আনার চেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। জাপানের অভিযোগ 70-80 দশকে তাদের 17 নাগরিককে অপহরণ করা হয়েছিল, যাদের মধ্যে 5 জনকে ফেরত দিয়েছে নর্থ কোরিয়া। ট্রাম্প নিখোঁজ নাগরিকদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প এদিন জাপানে ইউএস নেভাল বেস পরিদর্শনে যান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও এ সময় তার সাথে ছিলেন। টোকিও থেকে তারা হেলিকপ্টারে ইয়োকোসুকায় উড়ে যান। সেখানে নেভি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের জাপান সফরে দুই দেশের সম্পর্ক জোরদারে চায়নার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন জাপানের সামরিক উন্নয়ন প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তিপূর্ণ উন্নয়ন এলাকা। আমরা চাই আমেরিকা ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা যেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হয়। জাপানের সামরিক আগ্রাসনের ইতিহাস বিবেচনা করলে দেখা যায় তাদের সামরিক উন্নয়ন প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি। ক্যাটাগরি 4-এ পরিণত হয়ে হারিকেন মেলিসা জ্যামাইকার উপকূলে আঘাত এনেছে। মঙ্গলবার বিকেলে সাউথ মন্টেগো বে থেকে 62 কিলোমিটার দূরে নিউ হোপ শহরে ঘন্টায় 185 মাইল গতিতে আঘাত হানে মেলিসা। তবে রাজধানী কিংস্টনে আঘাত না হানায় স্বস্তি জানিয়েছেন স্থানীয় নাগরিকেরা। হারিকেনটি জ্যামাইকা অতিক্রম করে কিউবার দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দে কিউবার দিকে এগিয়ে যাচ্ছে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার। সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। জামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি 4 মাত্রা হারিকেন হিসেবে মেলিসা আঘাত হেনেছে। মন্টেগো বে থেকে প্রায় 62 কিলোমিটার দক্ষিণে নিউ হোপ শহরে আঘাত হানে মেলিসা। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 185 মাইল। People in Jamaica, still very dangerous conditions across the island, a hurricane warning in effect, the potential for destructive winds and damaging winds likely to continue across Jamaica this evening. ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার NHC জানিয়েছে হারিকেনটির জন্য এখনো সতর্কাবস্থা জারি অব্যাহত থাকবে। আকুয়াইদারের তথ্য অনুযায়ী 2005 সালের উইলমা এবং 1988 সালের গিলবার্টের পর ক্যারিবিয়ান অঞ্চলের তৃতীয় শক্তিশালী হারিকেন মেলিসা। হারিকেনের প্রভাবে জামাইকার বিভিন্ন শহরে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস দেখা গেছে। দেশটির বিদ্যুৎ বিভাগ জানিয়েছে দেশের 4 ভাগের 3 ভাগ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। তবে রাজধানী কিংস্টনে সরাসরি আঘাত না হানায় কিছুটা স্বস্তিও প্রকাশ করেছেন সেখানকার স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানান তারা। জামাইকার লোকাল গভর্নমেন্ট অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মন্ত্রী ডেসমন্ড ম্যাকেনজি জানিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় 6000 মানুষকে আশ্রয় দেওয়ার মতো বিভিন্ন অঞ্চল জুড়ে 800 শেল্টার হাউস চালু রয়েছে। এর মধ্যে 382টি শেল্টার হাউস ভর্তি হয়েছে আশ্রয় গ্রহণকারীতে। Of the 800 shelters, 382
shelters are occupied. NHC জানিয়েছে জামাইকা অতিক্রম করে হারিকেনটি কিউবার সান্তিয়াগো দে কিউবার দিকে এগুচ্ছে। সেখানে ইতিমধ্যেই ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন গত 24 ঘন্টা ধরে সমুদ্র খুবই উত্তাল। বৃষ্টি আর তীব্র বাতাস তো রয়েছেই, সমুদ্রের গর্জন থামছেই না বলে উল্লেখ করেন তারা। Esperamos que esto Dios quiera y se calme por ahí y entre suave. হারিকেনটি থেকে জনসাধারণকে রক্ষা পেতে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। 260 কিলোমিটার গতিতে হারিকেনটি আঘাত হানবে বলে সতর্ক করে মিগুয়েল বলছেন, আঘাত হানার আগেই যেন প্রত্যেকে নিরাপদ স্থানে থাকে। দেশটির পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, ইতিমধ্যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা বিদ্যুৎ, পানি, যোগাযোগ এবং অবকাঠামো সংস্কারে স্থানীয় বাহিনীর সাথে কাজ করবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।